মিষ্টিমুখ করেন। আপনার ভাবি কনসিভ করেছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য রইল শুভকামনা। এই সময় দরকার ভাবি সঠিক কেয়ার আর সুচিকিৎসা। ভাই এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালের উপরে। আপনার ভাবির সকল চিকিৎসা আমি নিশ্চিন্তে এখান থেকে করিয়েছি। তাদের আছে অভিজ্ঞ ডাক্তার, অত্যাধুনিক যন্ত্রপাতি, এখানে সকল পরীক্ষা নির্ভুল আর কম সময় করা হয়। তাছাড়া তাদের পরিবেশও সুন্দর। এক কথায় রাজধানীর সকল সুবিধা একই ছাদের নিচে। ধন্যবাদ আপনাকে এবং খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালকে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল নিবেদিত এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থতার আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। দর্শক, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো নবজাতকের সমসাময়িক অসুস্থতা এবং মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা। আর এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনায় ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আজ আমাদের সাথে উপস্থিত আছে ডাক্তার মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক এবং হেড অফ এনআইসিইউ, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতৃ ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে দেওয়ার জন্য। আশা করছি আমাদের আজকের আলোচনা পর্ব থেকে আমাদের দর্শক উপকৃত হবেন। স্যার, যেহেতু আমাদের আলোচনার বিষয় আজকে নবজাতকের সমসাময়িক অসুস্থতা এবং মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা, মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তার প্রসঙ্গে আসার আগে স্যার, আমি যে বিষয়টি জানতে চাই যে এই সময়ে নবজাতকরা আপনাদের কাছে কি কি ধরনের রোগ নিয়ে বেশি আসছে বা কোন ধরনের রোগগুলো বেশি পরিলক্ষিত হচ্ছে? ধন্যবাদ ফারজানা। নবজাতকদের অসুখ বিসুখগুলো ইউজুয়ালি রাউন্ড দ্য ইয়ার একই রকম হয়ে থাকে। মানে পরিবেশ বা এনভায়রনমেন্টাল চেঞ্জ বা ঋতু পরিবর্তনের সাথে সাথে বড় শিশুদের যেমন রোগ শোকের অনেক পরিবর্তন হয়, ছোট শিশুদের তেমন একটা পরিবর্তন হয় না, তবে কিছু পরিবর্তন হয়। যেমন এই সময়গুলোতে ডায়রিয়ার প্রকোপ খুব বেশি। সেই ক্ষেত্রে নবজাতকরাও, বেশ কিছু নবজাতক আসতেছে হাসপাতালে যারা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে। তবে এই ডায়রিয়াটা শুধু অন্য বড় শিশুদের যেমন শুধু আমরা একটা ভাইরাস ডায়রিয়া হিসাবে ট্রিট করতে পারি বা এটাকে চিহ্নিত করতে পারি, নবজাতকদের ক্ষেত্রে আসলে একটু কঠিন। কারণ নবজাতকদের রক্তের ইনফেকশন বা যেটাকে আমরা সেপ্টিসেমি বা সেপসিস বলি, ওইটাও ডায়রিয়ার মাধ্যমে বহিঃপ্রকাশ করতে পারে, বা ডায়রিয়া ওই সেপসিস বা সেপ্টিসেমের একটা লক্ষণ। সেই ক্ষেত্রে অন্য বড় বাবুদের বা বড় শিশুদের ডায়রিয়া হলে আমরা যেমন শুধু ওটস স্যালাইন বা ওআরএস যেটাকে বলে থাকি, এবং মায়ের বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার দাবার চালায় নেওয়া এবং কিছু পানি শূন্যতা পর্যন্ত বাসায় ট্রিটমেন্ট দেওয়ার চিন্তা করতে পারি। ছোট্ট নবজাতকদের ক্ষেত্রে বা এই নবজাতক বাবুদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের বয়স 0 থেকে 28 দিন পর্যন্ত, তাদের ক্ষেত্রে ডায়রিয়া হলো সেটাকে গুরুত্ব সহকারে এখন দেখতে হবে। কারণ ওটা যে রক্তের ইনফেকশন না বা এর পিছনে বড় অসুখ লুকিয়ে আছে না, এটাকে আগে এনশিওর করতে হবে। তারপর মাকে কাউন্সিলিং করতে হবে এবং তার চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে এই সময় ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি, সাথে আছে নিউমোনিয়া। নিউমোনিয়ার সাথে আরেকটা নিউমোনিয়ার মতো অসুখ যেটা বড় বাচ্চাদের হয়ে থাকে, ওটা বলা হয় ব্রঙ্কিওলাইটিস। এটা নিউমোনিয়ার মতো একটা অসুখ, কিন্তু এটা নিউমোনিয়া নয়। তাহলে এই নবজাতকদের এই ব্রঙ্কোলাইটিস এর একটা পার্সেন্টেজের নবজাতকদের পাওয়া যায়। সেক্ষেত্রে ব্রঙ্কোলাইটিসের একটু প্রকোপ আছে। আর অন্যান্য স্বাভাবিক অসুখ যেগুলা ইউজুয়ালি নবজাতকদের হয়ে থাকে, যেমন জন্মের পরে কান্না করতে না পারা, যেটাকে আমরা প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া বা ব্রেনে অক্সিজেনের অভাব যেটা বলে থাকি, এটা তো 1 নম্বর কারণ তা রয়েই গেছে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ নবজাতক যেই কারণে মারা যায়, ওই কারণটা হলো অপরিণত বয়সে অল্প ওজনে জন্মগ্রহণ করা নবজাতকদের এবং তাদের যে সমস্যাগুলো হয়ে থাকে ওই কারণে। অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর এখন প্রায় 1000 জন নবজাতক জন্মগ্রহণ করলে তার 30 জন মারা যায়। তার 30 জনের 45%, অর্থাৎ প্রায় 14 জন বাচ্চা মারা যায় বা নবজাতক মারা যায় এই প্রি ম্যাচুরিটি অর্থাৎ অপরিণত বয়সে জন্মগ্রহণ করা, কম ওজন নিয়ে আসা এবং এই রিলেটেড সমস্যার কারণে। তার দ্বিতীয় কারণ যেটা আমরা বলেছিলাম যে ব্রেনে অক্সিজেনের অভাব বা প্যারেন্টাল অ্যাসফিক্সিয়া,
এটা আমরা অনেকটাই আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমরা রোধ করতে পেরেছি। ওটা অনেকটাই রোধ করতে পেরেছি কারণ আমরা এইচবিবি ট্রেনিং অর্থাৎ হেল্পিং বেবিজ ব্রেথ যে ট্রেনিং দেওয়া হচ্ছে বা হেলথ কেয়ার প্রোভাইডারকে এই ট্রেনিং এর মাধ্যমে আমরা রিসার্সিটেশন নবজাতকের রিসার্সিটেশন আমরা শিখেছি এবং অনেককেই আমরা শিখিয়েছি। সেই কারণে দেখা যায় যে অনেকটা আসলে রোধ করা সম্ভব হচ্ছে, কিন্তু এখনো অনেক বাচ্চা কাচ্চা এই প্রেনেটাল অ্যাসপিরেশন নিয়ে আসে। তিন নম্বর যে কারণ সে কারণটুকু হলো সেপসিস বা ইনফেকশন, যেটা বলেছিলাম যে এই কারণে প্রায় শতকরা অর্থাৎ যদি 30 জন বাচ্চার 21% অর্থাৎ প্রায় 5 জন বাচ্চা মারা যায় সেপসিস বা ইনফেকশনের কারণে। তাইলে 30 জন বাচ্চার মধ্যে 14 জন মারা যাচ্ছে প্রায় আমাদের প্রিমেচুরিটির কারণে, 6 জন মারা যাচ্ছে অ্যাসফিক্সিয়ার কারণে, 5 জন মারা যাচ্ছে প্রায় হলো আমাদের সেপসিসের কারণে। এই অবস্থা থেকে উন্নতি পেতে হলে আমাদেরকে এই 3টা ডিজিজকে আগে প্রায়োরিটি দিতে হবে। আর সমসাময়িক যে বা সিজনাল পরিবর্তনের জন্য যে ডিজিজ গুলো আসে ওগুলো তো পাশাপাশি থাকবে, ওগুলা চিকিৎসা চালাইতে হবে এবং ওগুলোর চিকিৎসা চলবে। হ্যাঁ ফারজানা? স্যার, খুব সুন্দর করে কিন্তু আপনি বলছিলেন যে এই সময় আসলে নবজাতকরা কি ধরনের রোগ নিয়ে আপনাদের কাছে আসছে এবং কোন রোগগুলো আসলে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে আমাদের নবজাতকদের। অনেক সময় তো অনেক অভিভাবকরা জানতে চায় যে এই যে সমস্যাগুলোতে নবজাতকরা ভুগছেন বা এই রোগগুলো বেশি হচ্ছে, এর পিছনে আসলে কারণ কি? স্যার, কারণ প্রসঙ্গে যদি বলতেন সহজ করে। আমরা কারণ যদি বলে থাকি নবজাতকদের আমরা যে অসুখ বিসুখ বা যে অসুখগুলো প্রধান অসুখ হয়ে থাকে, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম কারণ যেটা হলো অপরিণত বয়সে জন্মগ্রহণ করা। এই অপরিণত বয়সে জন্মগ্রহণের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে হলো যদি আমরা যেটা বলা হয় যে আর্লি ম্যারেজ বা টিনেজার যে ম্যারেজ বা বিবাহ হয়ে যাওয়া, তারপরে এলডারলি এজে বাচ্চা হওয়া, তারপরে মায়েদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যেমন ডায়াবেটিস, মায়েদের অনেক সময় প্রেশার বেশি থাকে, মায়েদের অ্যাজমা থাকে, তারপরে মায়েদের পানি আগে ভেঙে যায়। এই অনেকগুলো কারণ আছে প্রি মেচুর বেবি ডেভেলপ করার জন্য। প্রি মেচুর বেবি ডেভেলপ করলে প্রি মেচুর রিলেটেড যে কমপ্লিকেশন ওইগুলো সামনে চলে আসে। আর অ্যাসফিক্সিয়া যেটা বললাম তার মূল কারণ তো আসলে অবস্ট্রাক্টেড ডেলিভারি, ক্যাপালোপেলভিক ডিসপ্রপোর্শন, তারপর হচ্ছে ইনজুডিসিয়াস মানে অপরিকল্পিত ভাবে যে আমরা অক্সিটোসিন ব্যবহার করি, যেটা বাসা বাড়িতে যেগুলো দায় বা যারা আনট্রেন দায় আছেন তারা ব্যবহার করতেন, এগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ এক ব্যবহার। আর সমসাময়িক কারণে যে বললাম পরিবেশের বা তাপমাত্রা পরিবর্তনের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া এই রিলেটেড অসুখ বিসুখগুলো হয়ে থাকে। তবে নবজাতকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি দরকার হলো যে এগুলো থেকে মুক্ত থাকার মানে সেপসিস বা ইনফেকশন থেকে মুক্ত থাকার একটু ভালো রাস্তা হলো হ্যান্ড ওয়াশ মানে হাত ধোয়া ভালোভাবে। এবং বাচ্চাকে ধরার আগে যেহেতু কোভিড সিচুয়েশন আমাদের এখনো চলে যায় নাই, তাহলে কোভিড সিচুয়েশনে যে কোভিড কালীন যে আমাদের নিয়ম কানুন মেনে চলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি দরকার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে যে নবজাতকের যে বিভিন্ন রকমের জটিলতার মধ্যে সেপসিসের যে প্রসঙ্গটি বলছিলেন, তার থেকে আসলে পরিত্রাণ পেতে হলে মায়েদের এবং পরিবারের সদস্যদের একটু সতর্ক থাকতে হবে। বাচ্চাকে নবজাতককে ধরার আগে অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে। সেই ক্ষেত্রে ইনফেকশন বা সেপসিসের যে জটিলতাগুলো সেগুলো থেকে আমাদের নবজাতকরা পরিত্রাণ পেতে পারবে। স্যার, আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাই যে আমরা তো বিভিন্ন রোগ সম্পর্কে এর মধ্যে জানলাম। স্যার, একজন মা কিভাবে বুঝবে যে তার নবজাতক এই যে জটিলতাগুলোর কথা বা রোগের কথা বলা হচ্ছে এই সমস্যাগুলোতে ভুগছে, লক্ষণগুলো কেমন প্রকাশ পাচ্ছে? লক্ষণ প্রসঙ্গে জানতে হ্যাঁ ধন্যবাদ। চাচ্ছিলাম। এটা একটা খুবই খুবই যুগোপযোগী প্রশ্ন এবং আসলে এই জিনিসটা মাকেই আগে বুঝতে হবে, কারণ বলা হয় মাদার ইজ দ্য ফার্স্ট টিচার এবং মাদার ইজ দ্য ফার্স্ট ফিজিশিয়ান। এই জন্য মায়ের উপরে আসলে বলার কিছু নেই, মা অনেক কিছু বুঝতে পারেন। মা প্রথমে যেভাবে বুঝবেন যে তার বাচ্চাটা বলবেন যে স্যার কালকে রাত্রে বা আজকে দুপুর বেলা বাচ্চাটা ভালো ছিল, এখন বাচ্চাটা নড়াচড়া বন্ধ করে দিয়েছে, স্যার নড়াচড়া করতেছে না বাচ্চাটা কালকে খুব ভালো বুকের দুধ টেনেছে, বুকের দুধ খেয়েছে, আজকে বাচ্চাটা বুকের দুধ নিতে পারে না, বুকের দুধ নিতে গেলেও দেখা যাচ্ছে বাচ্চাটা ভুল করে ফেলে দিচ্ছে, বাচ্চাটা নিস্তেজ হয়ে পড়ে আছে, বাচ্চাটা স্যার চোখ খুলতেছে না, বাচ্চাটা দেখা যাচ্ছে স্যার কনভার্সন, কালকে তো খিচুনি ছিল না স্যার আজকে খিচুনি হচ্ছে, বাচ্চাটা শ্বাসকষ্ট ছিল না বাচ্চাটা এখন শ্বাসকষ্ট হচ্ছে। এরকমও বলে যে স্যার কালকে দেখলাম যে বাচ্চাটা স্যার ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আজকে হঠাৎ করে সকালবেলা স্যার দম বন্ধ করে দিয়েছে। অথবা মারা বলে যে বাচ্চাটা স্যার দেখেন গতকাল বাচ্চাটা আমি হাত দিয়ে দেখেছিলাম তার পেটে এবং পায়ের তাপমাত্রা খুব স্বাভাবিক ছিল, আজকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা একেবারেই কম স্যার, আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা তো বাসায় থার্মোমিটার না থাকলে মাপতে পারবে না, কিন্তু মা খুব চমৎকার ভাবে বলে যে বাচ্চার হাত পা গুলো ঠান্ডা হয়ে গেছে, বাচ্চার শরীরটা ঠান্ডা হয়ে গেছে স্যার।
অতএব মায়েরা যদি দেখেন যে এই বিপজ্জনক চিহ্নগুলো কোনো একটা যদি দেখা যায় বা যদি বুঝতে পারেন, তাহলে দ্রুততম সময়ের মধ্যে ওনাকে পার্শ্ববর্তী যে চিকিৎসা কেন্দ্র যেখানে আছে ওইখানে আগে যেতে হবে। ওইটাই হলে তার এই বাচ্চাকে রক্ষা করা বা তাকে বাঁচানোর উত্তম পদ্ধতি। জানা এই যে লক্ষণগুলোর কথা বলছিলেন যে বাচ্চার বিভিন্ন রকমের স্বাভাবিক যে নড়াচড়া বা স্বাভাবিক যে চলাফেরার মধ্যে একটু পরিবর্তন হবে, রেসপন্স করছে, সেক্ষেত্রে তার পরিবর্তনগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে মায়ের অবশ্যই নিকটবর্তী চিকিৎসক বা হাসপাতালে শরণাপন্ন হবে। স্যার, এই যে গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ, আপনি একটা মেসেজ কিন্তু এর মধ্যে দিয়ে দিলেন যে মাদের আসলে বা পরিবারের করণীয় কি। এছাড়া এই রোগগুলোতে যদি আমাদের নবজাতকরা ভুগে থাকেন সেক্ষেত্রে তার কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকছেন? কারণ অনেক সময় কিন্তু পরিবারের সদস্যরা জানতে চায় যে এই রোগগুলোতে ভুগলে তার নবজাতকরা তাদের স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসবে কিনা, তাদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা এটা ডিপেন্ড করে আসলে তার রোগের জটিলতাটা কতটুকু। নবজাতকদের ক্ষেত্রে যদি সময় মতো চিকিৎসা দেওয়া যায়, অনেক নবজাতক বেঁচে যায়। এখন একটা নবজাতক লাইফ সাপোর্টে গেলেও উঠে আসার চান্স অনেক বেশি থাকে, যেটা বড়দের ক্ষেত্রে খুবই কম থাকে। সেই ক্ষেত্রে নবজাতকের আমি বলবো যে অসুখ হওয়ার আগে তার প্রতিরোধ করাটাই, প্রতিকারের চেয়ে প্রতিরোধটা হলো জরুরি দরকার। যেমন একটা নবজাতক জন্মগ্রহণ করার পরে বা তার বাসায় আসলে বা অতিথি হিসাবে যখন সে বাসায় আসে, আমাদের যারা ফ্যামিলি মেম্বার যারা আছে বা পরিবারের সদস্য যারা, প্রথম কাজ হলো ওর সামনে বেশি লোকজন না যাওয়া, ওকে বেশি লোকজন হ্যান্ডেল না করা, ওকে বেশি করে যায় চুমো দেওয়া না দেওয়া। তারপর যারা বিড়ি সিগারেট খেয়ে থাকে বা যারা ধূমপান করে থাকে তারা বাচ্চার কাছ থেকে দূরে থাকা। পান খেয়ে, দাদি নানিরা অনেক সময় পান খেয়ে পানির সহ নিয়ে বাচ্চাকে চুমো দিতে যান, এই কাজগুলো না করা। আর বাচ্চাকে ধরার আগে অবশ্যই 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 ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে, সুন্দরভাবে হাত ধুয়ে, নিয়ম অনুসারে হাত ধুয়ে বাচ্চাকে ধুইতে হবে এবং ধরতে হবে। এবং বাচ্চাটা যখন প্রস্রাব করবে অথবা সে যখন পায়খানা করবে, তাকে ডায়াপার পরিষ্কারের আগে এবং পরে ভালো করে হাত দিয়ে নিতে হবে। ডায়াপার পরিষ্কার করার পরে হাত না দিয়ে বাচ্চাকে বুকে দুধ দেওয়া যাবে না বা বাচ্চাকে কোলে নেওয়া যাবে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাইলে মোটামুটি আমরা প্রায় 80% প্রতিরোধ করা সম্ভব। এখন যখন রোগ হয়ে যাবে, তাকে রোগ যখন হয়ে যাবে তখন প্রতিকারের ব্যবস্থা আমাদেরকে অবশ্যই নিতে হবে। এই প্রতিকারের ব্যবস্থা নিতে আমাদেরকে প্রথমে হচ্ছে যে বিপজ্জনক কোনো চিহ্ন দেখা দেওয়ার সাথে সাথে বললাম যে প্রথমে আমরা একটা স্বাস্থ্য কেন্দ্রে চলে আসবো। ওইখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যদি মনে হয় যে তাকে হোম ট্রিটমেন্ট বা বাসা বাড়িতে চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে, সে বাসায় ফিরে যাবে। আর যদি দেখা যায় যে না, ওকে আসলে ডেঞ্জার সাইন আছে বা বিপজ্জনক চিহ্ন আছে, তাকে ভর্তি লাগবে, তাকে ভর্তি করে চিকিৎসা দিতে হবে। তাকে ভর্তি করে যথাযথ অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে। তাকে সাপোর্টিভ কেয়ার যেগুলো আছে সাথে ওই সাপোর্টিভ কেয়ার তাকে দিতে হবে। তবে সর্বক্ষেত্রে যেটা থাকবে ওটা হলো যে মায়ের বুকের দুধ কন্টিনিউ করতে হবে। মায়ের বুকের দুধ কোনোভাবে বন্ধ করা যাবে না। যে অবস্থাতে থাকুক, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারলে বুকের দুধ টেনে খাবে, টেনে না খেতে পারলে তাকে কাপ ফ্রিজে দিবে, কাপ স্পুনে না নিতে পারলে তাকে অবশ্যই আমরা তাকে নল দিয়ে হলো, সেটা মুখে টিউব দিয়ে হোক বা নাকে টিউব দিয়ে তাকে খাবারটা এনশিওর রাখতে হবে, যদি না খাবার কোনোভাবে বন্ধ করার ইন্ডিকেশন থাকে। ফারজানা, স্যার, চমৎকার ভাবে কিন্তু এরই মধ্যে আরেকটি কিন্তু তথ্য আমরা পেয়ে যাচ্ছি আমাদের আজকের বিষয়ে। আরেকটি প্রসঙ্গে কিন্তু এরই মধ্যে চলে এসেছে, যেটা হচ্ছে মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা। স্যার, আপনি বলছিলেন যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আসলে মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তার কথা বলছিলেন। স্যার, আমাদের দর্শকদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নবজাতকের জন্য মায়ের বুকের এই যে দুধের কতটা জরুরি বা প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমাদের দর্শকদেরকে যদি আবার একটু বুঝিয়ে বলতেন। মায়ের দুধের প্রয়োজনীয়তা বা আবশ্যকতা এটা বলে শেষ করা যাবে না। এটা বৈজ্ঞানিকভাবে যেমন প্রমাণিত, তার চেয়ে বেশি প্রমাণিত, অর্থাৎ যেই ধর্মে বিশ্বাস করে না কেন, ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় পুস্তকগুলোতে আপনার মায়ের দুধের প্রয়োজনীয়তা বা মায়ের দুধের আবশ্যকতা ভালোভাবে বিশদভাবে বর্ণনা করা আছে। সেই ক্ষেত্রে আমরা মায়ের দুধের প্রয়োজনীয়তা বৈজ্ঞানিকভাবে যেমন আছে, ধর্মীয় ভাবে আছে, এবং মায়ের দুধের গুণাগুণ বলে শেষ করা যাবে না। নাম্বার ওয়ান, যে 1 নম্বর প্রয়োজনীয়তা, মায়ের বুকের দুধ বাচ্চাকে দেওয়া হলে এই বাচ্চাগুলো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মায়ের বুকের দুধে
ইমিউনোগ্লোবিন, সমস্ত ধরনের ইমিউনোগ্লোবিন আছে, যেটা অন্যান্য দুধে পাওয়া খুব মুশকিল। মায়ের বুকের দুধে এক ধরনের পদার্থ থাকে যেটাকে টোরিন বলা হয়। এটা কেবলমাত্র মায়ের বুকের দুধেই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এবং টোরিনের মাধ্যমে ব্রেনের গ্রোথ ভালো হয়। মায়ের বুকের দুধের মাধ্যমে অ্যালার্জি দূর করা যায়, অ্যান্টি অ্যালার্জেন এজেন্ট আছে। মায়ের বুকের দুধে অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইনফেকশনকে দূর করে দেয়। মায়ের বুকের দুধ দিলে মা এবং বাচ্চার মধ্যে একটা বন্ডিং, যেটাকে আমরা বন্ধন, মজবুত বন্ধন তৈরি হয়। এই বন্ধনের মাধ্যমে যে ভবিষ্যতে বাচ্চা এবং মায়ের সাথে একটা ভালো সম্পর্ক, অর্থাৎ আমরা যদি বলে থাকি মা এবং শিশু, তার যে নারীর সম্পর্ক, সেই সম্পর্কটা আরো ভালোভাবে বা গভীরভাবে স্টাবলিশড হয়। সেক্ষেত্রে মায়ের দুধের অসংখ্য প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে এই কোভিডকালীন সময়ে আমরা কিন্তু মায়ের বুকের দুধ দিতে বলেছি, কারণ যেই বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খেয়েছে বা যারা মায়ের বুকের দুধ খায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। তাদের কিন্তু কোভিড এর ঝুঁকি একেবারে থাকবে না এটা বলা যাবে না, কিন্তু মারাত্মকভাবে মানে অসুস্থ হওয়ার সম্ভাবনা, প্রবণতা খুবই কম দেখা গেছে। আর কোভিড পজিটিভ মাও কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, এটা হলো আর একটা বড়। অতএব মায়ের বুকের দুধের উপকারিতার কোনো শেষ নেই। মায়ের বুকের দুধ দিতে হবে, বুকের দুধ খাওয়াইতে হবে, বুকের দুধ বাচ্চা খেতে হবে, এটি আসলে সর্বসিদ্ধ কথা। মানে বুকের দুধ ছাড়া বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। আর বুকের দুধ ছাড়া বিকল্প যেগুলো চিন্তা করে থাকে, কৌটার দুধ বা আর্টিফিশিয়াল মিল্ক, এগুলো খাওয়ানো একেবারে যদি আমরা বলে থাকি, ইসলামের ভাষায় যদি বলি, তা আমি বলবো যে কাজটা মোটেও উচিত না। আর সাইন্টিফিক্যালি বা বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ করা হয়েছে যে যে বাচ্চাগুলো কৌটা দুধ খাবে, তাদের আইকিউ, যারা মায়ের দুধ খাবে তাদের চেয়ে 8 পয়েন্ট কম থাকবে। অতএব মায়ের দুধ খেলে বাচ্চার আইকিউ ভালো হবে, ভবিষ্যতে বুদ্ধিশুদ্ধি ভালো থাকবে, এবং অসুখ বিসুখের চান্স অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে মায়ের বুকের দুধ দিব, বুকের দুধ দিব, বুকের দুধ দিব, এবং কৌটাকে না বলবো না না না, অর্থাৎ কৌটা না, কৌটাকে অবশ্যই ক্রস দিতে হবে, এবং কৌটার দুধ কোনোভাবেই বাবুকে দেওয়া যাবে না। এখন প্রশ্ন চলে আসবে, স্যার তাহলে যদি মা মারা যায়, বলো, এখন চলে আসবে যদি স্যার মা অসুস্থ থাকে, মা মারা যায় বা মা যদি না থাকে, তাহলে কি সেই ক্ষেত্রে বুকের দুধ দিব? আমি বলবো সেই ক্ষেত্রে বুকের দুধ। তখন চেষ্টা করতে হবে তার চাচি, খালা, ফুফু, যদি কেউ ছোট বাচ্চা দেখে তারা দুধ খাওয়াতে পারবেন। আর একেবারে যদি না পাওয়া যায়, তাতেও যদি না পাওয়া যায়, ওই গ্রামে বা ওই অঞ্চলে কে আছে বাচ্চাকে বুকের দুধ, তার কাছে বুকের দুধের সাহায্য নিতে হবে। বুকের দুধের বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না। ফারজানা। চমৎকার চমৎকার একটি মেসেজ কিন্তু স্যার আপনি দিয়েছেন যে এই ক্ষেত্রে নবজাতকের জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব অপরিসীম, এবং বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতার যে পুষ্টি গুণগুলো আছে সবই কিন্তু মায়ের বুকের দুধে পাওয়া যাচ্ছে। এবং আরেকটি কথা বলছিলেন যে যদি হচ্ছে কারো অপারগতা হচ্ছে, মানে মা মারা যাচ্ছে, বা সেক্ষেত্রেও কি করণীয়, সেই তথ্যগুলো কিন্তু স্যার আপনি এর মধ্যে বলে দিয়েছেন। কিন্তু প্রায়শই স্যার আরেকটি বিষয় কিন্তু আমাদের প্রায় দেখা যায় যে মায়ের একটা অভিযোগ করে যে তার বাচ্চাটা সঠিকভাবে বুকের দুধ পাচ্ছে না। এই যে অনেক সময় মায়েরা কিন্তু সঠিক পদ্ধতিই জানছে না কিভাবে তার বাচ্চাকে বুকের দুধটা খাওয়াবেন। এই বিষয়টা প্রসঙ্গিত জানতে চাচ্ছি যে মারা আসলে কিভাবে বুঝবেন যে তার বাচ্চা সঠিকভাবে বুকের দুধটা পাচ্ছে, সে প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, মায়েদের, বিশেষ করে নানীদের, দাদি এবং নানীদের 3টা প্রবলেম নিয়েই তারা আসেন। 1 নম্বর এসে বলেন স্যার বুকের দুধ পায় না, 2 নম্বর প্রবলেম স্যার বুকের দুধ খায় না, 3 নম্বর কথা স্যার বুকের দুধ মা দিতে পারে না। তারপরের নাম্বারে তারা একটা সমাধানও সাথে সাথে দিয়ে ফেলেন, স্যার একটা কৌটা দুধ লিখে দেন না। অর্থাৎ 3টা প্রশ্ন বা প্রবলেম দেওয়ার পরে একটা সমাধানের ওনারা মাথায় নিয়ে আসেন। 3টা প্রবলেম যেটা বলছিলেন, এটা যে ওনারা বুঝতে পারেন বা এই জন্য আসলে ওনাদেরকে ধন্যবাদ দিতে হয় যে হ্যাঁ, বুকের দুধ পায় না বা বুকের দুধ খায় না বা বুকের দুধ দিতে পারতেছে না, এই সমস্যাটার একটা সমাধান দিতে হবে। কিন্তু বেশিরভাগ নানি দাদি যেটা করে থাকেন যে একটা কৌটা দুধ স্যার লিখে দেন, এই জিনিসটা আসলে আমাদেরকে এটাকে প্রতিরোধ করতে হবে। মানে এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা সমস্যার সমাধান, কৌটার দুধ নয়। বাচ্চা বুকের দুধ পায় না এই কথাটা মানে সাইন্টিফিক্যালি অতটা আসলে প্রুভ না, কিন্তু যেহেতু কিছু জিনিস আছে, অর্থাৎ যে টেকনিক বা পদ্ধতি অবলম্বন করলে বুকের দুধটা সরাসরি বা যথেষ্ট পরিমাণে বাচ্চা পেয়ে যাবে বা মা দিতে পারবে, এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। এই পদ্ধতির মধ্যে একটাকে বলা হয় অ্যাটাচমেন্ট, আরেকটা বলা হয় পজিশন। অর্থাৎ বাচ্চাটা যেই পজিশনে থাকবে, বাচ্চাটা যেই পজিশনে থাকবে বা যেই পজিশনে থেকে বুকের দুধ খেলে সে যথেষ্ট পরিমাণে দুধ পাবে, এই পজিশনটা এনশিওর করতে হবে। এই পজিশনের আসলে 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্ট যদি আমরা ঠিক মতো অবলম্বন করতে পারি, তাইলে কিন্তু এই পজিশন ঠিক থাকলে তার বুকের দুধ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। পজিশনের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো যে বাচ্চাটার মাথা এবং বডি একই লাইনে থাকবে, বডি স্ট্রেট থাকতে হবে, বাচ্চাটাকে ভালো সাপোর্ট দিতে হবে,
বেবিটা মায়ের খুব কাছাকাছি থাকতে হবে। অ্যাটাচমেন্ট যদি বলি আমরা, অর্থাৎ লাগানো, যেটাকে বলা হয় বুকের সাথে লাগানো, এটা খুব চমৎকার এবং জরুরি দরকার। কারণ অ্যাটাচমেন্টেরও 4টা পয়েন্ট আছে। 4টা পয়েন্ট যদি ঠিক মতো করা যায়, কারণ অনেক মা আসলে করে থাকেন যে শুধু বুকের বোটা, যে নিপল যেটাকে বলা হয়, ওটাকে মুখে দিয়ে উনি দুধ খাওয়াতে চান, কিন্তু নিপল আসলে দুধ থাকে না। দুধ থাকে হলো মায়েদের বুকের যে নিপল এবং বুকের মাঝখানে যে কালো অংশটা, যেটাকে এরিওলা বলা হয়, দুধ এসে জমা হয় ওইখানে, লেকটিফারাস ডাক্ট বলা হয়, ওই সমস্ত জায়গায় এসে জমা দেয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনাকে দুধ বের করতে হয়, ওই লেকটিফারাস ডাক্টের উপরে আপনার চাপ করতে হবে। হ্যাঁ, লেকটিফারাস ডাক্টের উপরে চাপ করতে হবে। এই যদি করতে হয়, তাহলে আমাদেরকে বাচ্চাটাকে মুখটা ওয়াইড ওপেন করতে হবে, বাচ্চাদের নিচের ঠোঁটটা একটু বেশি করে আপনার টার্ন আউটওয়ার্ড যেটাকে বলা হয় করতে হবে। উপরের দিক দিয়ে এরিওলা একটু বেশি দেখা যাবে, নিচের দিক দিয়ে এরিওলা কম দেখা যাবে। আর বাচ্চার যে চিন থাকে বা থুতনি, এটাকে বুকটাকে, মায়ের বুকটাকে টাচ করতে হবে। ফারজানা শুনতে পাচ্ছ? স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। ফারজানা শুনতে পাচ্ছ? তাহলে এই জি অ্যাটাচমেন্ট স্যার, শুনতে পজিশন যদি পাচ্ছি ঠিক স্যার। করা যায়, হ্যাঁ অ্যাটাচমেন্ট পজিশন যদি ঠিক করা যায়, তাহলে অবশ্যই 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 বুকের দুধ ভালোভাবে পাবে। এখন একটা বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পেয়েছে কিনা বা পেয়েছে কিনা, এটা জানার জন্য মাদেরকে যেটা করতে হবে, তাকে 1 নম্বর দেখতে হবে যে বাচ্চাটা বুকের দুধ খাওয়ার পরে সাথে সাথে দেখবে যে মায়ের বুকে রেখে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে। বাচ্চা অটোমেটিকলি নিজে নিজে তার নিপলটা ছেড়ে দিবে। বাচ্চাটা হলো খাওয়ার পরে মিনিমাম 2 ঘন্টা ভালোভাবে ঘুমাবে, আবার 2 ঘন্টা পরে সে জেগে উঠবে, আবার খেতে চাবে। বাচ্চাটাকে মা খেয়াল করবে যে ডেইলি 6 থেকে 8 বার প্রস্রাব করবে। ডেইলি দিনে রাতে মিলে যদি 6 থেকে 8 বার একটা বাচ্চা প্রস্রাব করতে পারে, তাহলে বুঝতে হবে যে তার খাবার যথেষ্ট হয়ে গেছে। আর বাচ্চাটাকে যেটা বলা হয় শান্ত থাকা, একটা বুকের দুধ খাবার বাচ্চা যদি যথেষ্ট পরিমাণে বা পরিমাণ মতো যদি বুকের দুধ পেয়ে থাকে, সে কিন্তু সারাক্ষণ কান্নাকাটি করবে না। কারণ এই বাচ্চাগুলো 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ডেইলি 20 থেকে 22 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই বাচ্চাগুলি শান্তশিষ্ট থাকবে। তবে বুঝতে হবে আবার, এই বাচ্চাটা যে হাইপোথাইরয়েড না বা ডাউন সিনড্রোম না, অন্য যেই কারণে বাচ্চারা সারাক্ষণ শান্ত হয়ে পড়ে থাকে, এরকম যে রোগ নাই, সেটা কিন্তু আগে এক্সক্লুড করা বা যেটাকে আগে ওটা বাদ দেওয়ার পদ্ধতি অবলম্বন করতে হবে। হ্যাঁ পারজানা? স্যার চমৎকার ভাবে কিন্তু আপনি বললেন যে কিভাবে মায়েরা বুঝবে যে তার বাচ্চা সঠিকভাবে মায়ের বুকে দুধ পাচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদেরও কিছু পরিবর্তনের কথা আপনি বলছিলেন চমৎকার ভাবে। আশা করি আমাদের এই আলোচনা পর্ব থেকে আমাদের মায়েরা যাদের এই সমস্যাটি হচ্ছে, তারা আশা করছি তাদের এই পরামর্শটি পেয়ে গিয়েছেন। স্যার এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা যেহেতু নবজাতক নিয়ে কথা বলছি, মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা প্রসঙ্গেও বলছি, এই সময়টাতে স্যার পরিবারের কিছু ভূমিকা আছে। এই সময়গুলোতে স্যার পরিবারের ভূমিকা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, যারা পরিবারে যারা মেম্বার বা সদস্য থাকবেন, তাদের ভূমিকা 1 নম্বর হলো, মা যখন বাচ্চা গর্ভে আসবে তখন থেকে শুরু করে বাচ্চাকে যতদিন পর্যন্ত বুকে দুধ খাওয়াবেন, মায়েদেরকে একটু বেশি বেশি খাওয়ার এনশিওর করা। মা ঠিক মতো খেয়েছে কিনা মায়ের খবর নেওয়া। মাকে যখন খেতে বসবে যখন, তখন মায়ের প্লেটে আমরা যারা বাবা আছি বা যারা অন্য যারা আছি, তারা 1 টুকরা মাংস তাকে বেশি দেয়া, তাকে একটু মাছ বেশি দেয়া, তাকে একটু শাকসবজি বেশি দেয়া, তাকে একটু ডাল বেশি দেয়া, এটা এনশিওর করা লাগবে। আর বাচ্চাটাকে যখন মা যখন গোসল করতে যাবেন, মা যখন বাথরুমে যাবেন বা ওয়াশরুমে যাবেন, বাচ্চাকে আমরা সাপোর্ট দেওয়া, যেমন অপরিণত বাচ্চা হলে তাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার যে শব্দটা বলে থাকি বা যে সার্ভিসটা বলে থাকি, এটা বাসায় দিতে হয়। তাহলে বাচ্চা তাপমাত্রা ধরে রাখার জন্য 2 কেজির নিচে যে বাচ্চাগুলো বা যারা 37 সপ্তাহ নিচে জন্মগ্রহণ করেন, তাদেরকে তাপমাত্রা ধরে রাখার জন্য বাসা ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হয়, যে বাচ্চাটা 40 সপ্তাহ বয়স পূর্ণ হওয়া পর্যন্ত। সেক্ষেত্রে মাকে সাপোর্ট দিতে হবে, ফ্যামিলি মেম্বার যারা আছে তাকে কেএমসি দিতে সাপোর্ট দেওয়া হবে। আরো সাপোর্ট দিতে হবে বাচ্চাটা যখন আসলে নেপি পরিষ্কার করা বা ডায়াপার পরিষ্কার করার পরে বাচ্চাটাকে ধরার আগে ওনারা নিজেরা একটু হাত ধুয়ে নিতে হবে। এবং মা যদি হাত ধুইতে কোনো সময় ভুলে যান, মাকে মনে করে দিতে, তুমি কিন্তু হাত ধুয়ে নেও নাই, তুমি হাতটা ধুয়ে নেও। তো মাকে স্মরণ করে দেয়। এটা কিন্তু বাচ্চার যে ইনফেকশন থেকে বাঁচানোর জন্য করার জন্য এক ধরনের পদ্ধতি বা পদ্ধতি, যেখানে ফ্যামিলি মেম্বাররা বিভিন্ন ভাবে মায়েদেরকে হেল্প করতে পারেন বা মাকে সাহায্য করতে পারেন। স্যার চমৎকার ভাবে কিন্তু পরিবারের ভূমিকা কি, এবং এক্ষেত্রে আসলে মা এবং নবজাতকের জন্য তাদের পরিবারের সদস্যরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে প্রসঙ্গে আপনি বলছিলেন। স্যার খুব চমৎকার তথ্য পরামর্শ এর মধ্যে আমরা পেয়ে গেছি। আয়োজনের একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের এই আয়োজনের সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য আপনার সার্বিক কি পরামর্শ থাকবে? আপনার সার্বিক পরামর্শ আশা করছি। সার্বিক দর্শকের উদ্দেশ্যে আমার সার্বিক পরামর্শ হলো, 1, বাচ্চাকে বুকের দুধ ছাড়া বিকল্প কোনো খাওয়ানোর চিন্তা করা যাবে না। নাম্বার 2,
বাচ্চাকে যদি আমরা কেউ কোনো গিফট বা তাকে উপহার দিতে চাই, সেটা হবে মাকে ভালোভাবে বুঝিয়ে বলা যে আপনার বাচ্চাটাকে আপনি বুকের দুধ খাওয়াবেন। আপনার বাচ্চাটা বুকের দুধ খাওয়ানোর জন্য যদি আগে কেউ পরামর্শ পেয়ে থাকেন অ্যাটাচমেন্টের পজিশনে, সেই পরামর্শটুকু দেওয়া। বাচ্চাকে শাড়ি কাপড় বা তাকে জামা কাপড় এগুলো দিয়ে সাহায্য করার প্রয়োজন নাই। বাচ্চাকে কৌটার দুধ দিয়ে তাকে সাহায্য করার প্রয়োজন নাই। মাকে বুকের দুধ খাওয়াচ্ছেন কিনা ঠিক মতো ওইটা এনশিওর করতে পারলেই তাকে উপকার করা বা সাহায্য করা হবে। আর এই কোভিডকালীন সময়, এখনো যেহেতু কোভিড চলে যায় না, আমরা এখনো বলবো যে কোভিড এর যে নিয়ম কানুন, অত্যাবশ্যক নিয়ম কানুন আছে, এগুলো আমরা মেনে চলবো, এগুলো পালন করে চলবো। আমরা আশা করি ইনশাল্লাহ অচিরেই কোভিড থেকে ইনশাল্লাহ দেশ মুক্ত হবে এবং আমরা আবার মুক্ত বাতাসে আবার নবজাতক দিনে সুন্দরভাবে চলতে পারবো এবং সুস্থ নবজাতক আগামী দিনে ভবিষ্যৎ হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার সব তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শক আমাদের আলোচনা পর্ব থেকে উপকৃত হয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আয়োজন এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। তিনি কথা বলছিলেন নবজাতকের সমসাময়িক অসুস্থতা এবং মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা নিয়ে। চমৎকার সব তথ্য এবং পরামর্শ দর্শক এর মধ্যে পেয়ে গিয়েছি। আশা করি দর্শক আমাদের আলোচনা পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল নিবেদিত এটিএন বাংলা স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থতার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার ফারজানা আলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভাই মিষ্টি মুখ করেন, আপনার ভাবি কনসিভ করেছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য রইল শুভকামনা। এই সময় দরকার ভাবি সঠিক কেয়ার আর সুচিকিৎসা। ভাই এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালের উপরে। আপনার ভাবির সকল চিকিৎসা আমি নিশ্চিন্তে এখান থেকে করিয়েছি। তাদের আছে অভিজ্ঞ ডাক্তার, অত্যাধুনিক যন্ত্রপাতি, এখানে সকল পরীক্ষা নির্ভুল আর কম সময় করা হয়। তাছাড়া তাদের পরিবেশও সুন্দর। এক কথায় রাজধানীর সকল সুবিধা একই ছাদের নিচে। ধন্যবাদ আপনাকে এবং খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালকে।